আমার কাছে বিশাল বিশাল সাগর মনে হচ্ছে। স্যার একটা কথা বলবো স্যার। জি 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 মোস্তাফিজ ভাই বলুন। স্যার আমরা তো নন কমার্স ব্যাকগ্রাউন্ড, মানে আমি যেটুকু আপনার সাথে পরিচয় মানে যেটুকু ক্লাস করে বুঝলাম, এই যে আপনি আমার চেয়ে আরো ভালো বুঝেন অনেক, সেটা হলো যে এই যে আমরা ডিপ্রিসিয়েশন আর রেশিও অ্যানালাইসিস, আর আমরা যা এই যে ইকুয়েশন করলাম ওদিকে আছে আমাদের জার্নাল লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্স যেটা। এখন এটার সাথে স্যার ওই যে এই অংশ চ্যাপ্টারটা কি আসে, ওই যে অ্যাডজাস্টিং এন্ট্রি কি আসে? আমার ধারণা কম। হ্যাঁ, অ্যাডজাস্টিং এন্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা হিসাব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে এইটা অঙ্ক গতবারে সরাসরি অ্যাডজাস্টিং থেকে দেয় নাই, তবে এবারে অ্যাডজাস্টিং থেকে দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা স্যার, এইটা আপনি কি বলে ওই যে ক্যাশ বুক না ওয়ার্কশিট একটা আছে না কি জানি বলে, ওইটা ইম্পর্টেন্ট কোনটা স্যার? এখানে তো অধ্যায় যতগুলা অধ্যায় দিয়ে রাখছে, এখন ইম্পর্টেন্ট কোশ্চিন এখানে দুই তিনবার কোশ্চিন না হলে কোশ্চিন ধারাটা বোঝা কঠিন, কারণ অনেকগুলো চ্যাপ্টার, আমরা অনেকগুলো পার্ট, অনেকগুলো পার্ট। এই পার্ট থেকে দিবে, হয়তো দিয়েছে যেটা এবারে সেটা হয়তো সামনের বার থেকে অন্য পার্ট থেকে হয়তো দিতে পারে, এরকম। এত বড় সিলেবাস আপনাদের, এটা মানে এটা 2 মাসে কন্ট্রোল করা খুবই কঠিন। সম্ভব না স্যার, মানে সম্ভব না, সত্য কথা যেটা স্যার। আমরা যদি সব চ্যাপ্টার কাজ করতে যাই হয়তো আমাদের হবে না স্যার। হ্যাঁ না না, সব আমাদের পাস মার্কটা দরকার। হ্যাঁ পাস মার্কটা দরকার। এই যেমন এখন স্যার আপনি একটা পাস করে যেতে পারি, ওই চ্যাপ্টার গুলাই আমাদের একটু জোরালো ভাবে করান, মানে সব চ্যাপ্টার দেখলে বুঝবো না, দেখা যাবে পাসও করতে পারবো না স্যার। স্পেসিফিক কিছু করান। জি, সব চ্যাপ্টার তো দেখবো না, আমিও দেখাবো না, মডিউল বি তো শেষ করতে পারতেছি না। আমরা ডিপ্রিসিয়েশন পারবো স্যার, ধরেন স্যার ডিপ্রিসিয়েশন আমরা যে গ্রুপ এটা স্টাডি করি, আর রেশিও অ্যানালাইসিস যেটা সূত্র স্যার, ওই যে রেশিও অ্যানালাইসিস, হ্যাঁ এটার সাথে মোটামুটি ধরুন স্যার আপনি যদি রেশিও অ্যানালাইসিস 1 থেকে 2টা ক্লাস, আপনি 2টা ক্লাস 3টা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারবেন। দেখুন ডিপ্রিসিয়েশনটা আমরা দেখছিলাম, ডিপ্রিসিয়েশন সর্বশেষ আলোচনা করা হয়েছিল আমাদের এক্সট্রা অঙ্ক। এটা না, ডিপ্রিসিয়েশন হচ্ছে এটা আমরা কতদিন দেখছিলাম, এটা দেখছিলাম। এটাও আপনাদের একটু বাসার যেগুলো কাজ থাকে সেগুলো যদি একটু দেখতেন তাহলে সহজে অধ্যায় তাড়াতাড়ি শেষ করা যেত। এটাও তো মনে হয় দেখছিলাম আমরা, এখান থেকে আলোচনা করব 9 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত হয়েছিল। আচ্ছা 9 নম্বর অঙ্কটা দেখুন। 8 নাম্বারটা আমাদেরকে বাড়িতে দেখতে বলছিলেন, কিন্তু দেখতে পারি না। ও আচ্ছা আচ্ছা, দেখুন সহজ আছে, ওটা সমস্যা নেই, তারপর কোনো সমস্যা হলে আলোচনা করবো না। আচ্ছা এখানে আমাদের বলা আছে 9 নাম্বারটা অনেক সহজ একটা অঙ্ক। দেখুন এটা জুন 15-তে আসছিল। In 2003, a company acquired a coal mine at a cost of টাকা 6 লক্ষ। কোয়াল মাইন মানে কয়লা খনি। একটি কোম্পানি একটি কয়লা খনি অ্যাকোয়ার করে নিচ্ছে, যার মূল্য হচ্ছে কত, 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা দিয়ে অ্যাকোয়ার করে নিচ্ছে। The estimated reserve of coal is কত আছে, 60 লক্ষ টনস। যেটা নিচ্ছে সেই মাটির নিচে কয়লা আছে কত মজুদ, 60 লক্ষ টন কয়লা মজুদ আছে। of which যার মধ্যে থেকে 80% is expected to be raised, 80% উত্তোলন করতে পারবে। তাহলে 60 লক্ষ টন কয়লা মাটির নিচে আছে, সেখান থেকে উঠাইতে পারবে মানে উত্তোলন করতে পারবে এত 48 লক্ষ টন। তাহলে 48 লক্ষ টন কি হচ্ছে, কয়লা উত্তোলন করতে পারতেছে। এই 60 লক্ষ টনের দাম কিন্তু এখন 6 লাখ ধরলে হবে না, ধরতে হবে কত,
আপনি উত্তোলন করছেন কত, এত এত বিক্রি করতে পারবেন, তাহলে এত টনের দাম এখন 6 লক্ষ টাকা, এটা আগে মনে করতে হবে। তাহলে বলছে দ্য ফার্স্ট 3 ইয়ার্স রাইজিং আর 3,20,000 টন প্রথম বছর, এটা 4,48,000 দ্বিতীয় বছর, 4 লক্ষ তৃতীয় বছর, রেসপেক্টিভলি অ্যান্ড সোল্ড ইন দ্য রেসপেক্টিভ ইয়ার। এবং ওই বছরে কি করছে আমরা এটা বিক্রি করছি, মানে 3,20,000 টন আমরা উত্তোলন করছি, 3,20,000 টনে বিক্রি করছি, 4,48,000 উত্তোলন করছি, 4,48,000 বিক্রি করছি, 4 লক্ষ টন উত্তোলন করছি, 4 লক্ষ টনে বিক্রি করছি, সে কথা বলা আছে এখানে। রিকোয়ার্ড 1 নম্বর বলা আছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর 3 ইয়ার্স, 3 বছরের জাবেদা দাখিলা দিতে বলছে। 2 নম্বর কোয়াল মাইন ডিপোজিট লেজার অ্যাকাউন্ট, আমাদের খতিয়ান করতে বলছে লেজার অ্যাকাউন্ট, বা লেজার যদি না বলা থাকে, শুধু যদি অ্যাকাউন্ট বলা থাকে, তারপরে আমরা খতিয়ানি মনে করব। কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট মানে আমাদের খতিয়ানি করতে হবে। 3 নম্বর বলছে ডিপ্লিশন এক্সপেন্স কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট, কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্টে ডিপ্লিশন অ্যাকাউন্ট দেখাতে হবে। অ্যাকুমুলেটেড ডিপ্লিশন কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট, কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্লিশনে দেখাতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করুন, আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম এটার এই ডিপ্রিসিয়েশনে, এখানে ডিপ্লিশন কথা আছে। কোনো প্রাকৃতিক সম্পদের যখন অবচয় নির্ণয় করতে যাব, এটা হচ্ছে কোয়াল মাইন, যখন কয়লা খনি আমরা যখন বা কোনো প্রাকৃতিক সম্পদের যখন আমরা গ্যাস ফিল্ড, কোয়াল মাইন বা এরকম যখন কোনো থাকবে, তখন সেই ক্ষেত্রে ডিপ্লিশন কথা আসবে। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে। এটা আমি যদি আপনাদের দেখাই, তাহলে এখানে আমি প্রথম যে আলোচনা করেছিলাম, এটা আপনাদের আসে, পরীক্ষা আসে, এবারে হয়তোবা দিবে আসার মতো একটা এটা এই যে আমাদের এটা আসে অবচয় বা অবলোপন, বা কি ঝামেলা না, অবচয় বা অবলোপন বা নিঃশেষকরণ বলতে কি বোঝায়, মানে অবচয়ের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন বলে, অবলোপনের ক্ষেত্রে অ্যামortization বলে, আর ডিপ্লিশন অর্থে নিঃশেষকরণ। তাহলে এটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, আমাদের স্থায়ী সম্পদ, আসবাবপত্র, ভূমি, জমি, দালান কোঠা, এগুলা বাহ্যিক ক্ষেত্রে, পৃথিবীর ভূপৃষ্ঠের যেগুলা স্পর্শনীয় সম্পদ, সেটার ক্ষেত্রে আমাদের ডিপ্রিসিয়েশন কথা আসবে, ডিপ্রিসিয়েশন আসবে। আর অস্পর্শনীয় সম্পদ যেমন সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, এই জিনিসগুলো অস্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে আসবে অবলোপন বা অ্যামortization। আর যখন প্রাকৃতিক কোনো সম্পদ যেমন কয়লার খনি, তেলের খনি, গ্যাস ফিল্ড, এলার ক্ষেত্রে আসবে এই শব্দটা আসবে ডিপ্লিশন। সবগুলো অর্থ একই, মানে একই জিনিসকে মিন করবে আর কি। তাহলে এখানে আমরা সেই অঙ্কটাই দেখছিলাম, এখানে দেখছি আমরা কি কয়লা খনিটা দেখছিলাম। তাহলে আমরা এই জন্য এখানে বলছে ডিপ্লিশন এক্সপেন্স, ঠিক আছে। এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের এখানে খতিয়ান করতে হবে, ঠিক যেটা আগের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যেরকম, ঠিক ওই রকম জিনিসটা, এটা না বিচলিত হওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা খতিয়ান করতে বলছে। এই যে এখানে এই যে লেজার অ্যাকাউন্ট করতে বলছে, এই যে এটা অ্যাকাউন্ট করতে বলছে, এটা অ্যাকাউন্ট করতে বলছে। অ্যাকাউন্ট মানেই খতিয়ান করা, ঠিক আছে। তাহলে এটা খতিয়ান করতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা ডিপ্রিসিয়েশন কেমনে নির্ণয় করব, এখানে 3 বছরের তো উত্তোলন দেওয়া আছে, সেই 3 বছরের উত্তোলনের উপর ভিত্তি করে আমরা ডিপ্রিসিয়েশন নির্ণয় করব। তাহলে এখানে আমরা ওয়ার্কিং করব, প্রথমে ওয়ার্কিং করব। ওয়ার্কিং কি লিখবো, টোটাল কোয়ান্টিটি রেইজড, কত উত্তোলন করতেছে, টোটাল রেইজড কত করতেছে, 60 লক্ষের 80% উত্তোলন করতে পারবো, সব কয়লা তো তোলা যাবে না মাটির নিচে থেকে। তাহলে 80% উত্তোলন করতেছে, তাহলে মোট উত্তোলন করতেছে কত, 48 লক্ষ টন। এই 48 লক্ষ টনের জন্য আমাদের খরচ হচ্ছে কত, এখন 6 লক্ষ টাকা। তাহলে তার মানে 60 লক্ষের জন্য যে 6 লক্ষ হচ্ছে, এটা কিন্তু বলা যাবে না, এটা কিন্তু বলা যাবে না। এখন বলতে হবে কত, 48 লক্ষের জন্য খরচ হচ্ছে এত, কারণ এটা আমরা বিক্রি করতে পারবো, 60 লক্ষ টাকা তো আর বিক্রি করতে পারবো না, তাই না। তাহলে ইউনিট রেট অফ ডিপ্রিসিয়েশন অথবা টোনস রেট অফ ডিপ্রিসিয়েশন, পার টোনস রেট অফ ডিপ্লিশন, এখানে ডিপ্রিসিয়েশন হয়ে গেছে, ডিপ্লিশন হবে, এটা লিখে নিন একটু, ডিপ্লিশন
ডিপ্লিশন, কত কস্ট মানে সেলস ভ্যালু বা টোটাল প্রোডাকশন, কত প্রোডাকশন করতেছি আমরা, কত রেজিস্ট করতেছি আমরা, উত্তোলন করতেছি কত 48 লক্ষ টন, 48 লক্ষ দ্বারা ভাগ করে দেবো, তাহলে ভাগ দিলে কত হবে 60 লক্ষ, সেলস ভ্যালু 0, 48 লক্ষ দ্বারা ভাগ দিলে 1 টন উত্তোলন করতে আমাদের এত পয়সা করে ব্যয় হয়, আমাদের 1 টন উত্তোলন করতে আমাদের এত পয়সা করে ব্যয় হয়। তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন কি হবে, যে বছর যেটা হচ্ছে, যেমন 48 লক্ষ টন আমাদের প্রথম বছর কত হচ্ছে, এটা মিশে দেই, প্রথম বছর আমরা উত্তোলন করতেছি 3,20,000, দ্বিতীয় বছর 4,48,000, তৃতীয় বছর 4 লক্ষ। তাহলে প্রথম বছরে যদি এই যেটা উত্তোলন করতেছি এটাকে প্রতি টনের যে বাড়াইছে এটা দ্বারা গুণ করলে আমরা প্রথম বছরের অবচয় পাবো, দ্বিতীয় বছরের এটা দ্বারা করলে এটা দ্বিতীয় বর্ষে আমরা এটা পাবো, ডিপ্লিশন পাবো, এটা দ্বারা গুণ করলে আমরা তৃতীয় বর্ষে পাবো। আচ্ছা, এখন তাহলে আমরা 3 বছরের জন্য এখানে জার্নাল এন্ট্রি করতে বলছে, আমাদের ডিপ্রিসিয়েশন কত হবে সেটা আমরা কিন্তু এখানে নির্ণয় করে নিই, কিন্তু অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এখানে লিখছি এআরডি প্রোডাকশন, মানে বার্ষিক উৎপাদন কত তার সঙ্গে রেট অফ ডিপ্রিসিয়েশন। তাহলে এখানে আমরা আলাদা করে লিখতেও পারি, অতএব ফার্স্ট ইয়ার ডিপ্লিশন, ফার্স্ট ইয়ার ডিপ্লিশন কত, ফার্স্ট ইয়ারে উত্তোলন করছে কত 3,20,000 টন, গুণন 1 টনে কত খরচ হয় 0.125, গুণ করলে যেটা আসে সেটা। তারপরে সেকেন্ড ইয়ার ডিপ্লিশন, সেকেন্ড ইয়ার কত 4,48,000 টন উত্তোলন করছে, 4,48,000 টন, এত ভেজাল করছে, কি হয়েছে, এটা হয় না কেন, 4,48,000 টন উত্তোলন করছে, গুণন 0.125, গুণ করে যেটা আসবে সেটা আমাদের ডিপ্লিশন। তারপরে থার্ড ইয়ার ডিপ্লিশন ঠিক ওই রকম ভাবে, থার্ড ইয়ার উত্তোলন করছে কত 4 লক্ষ টন, তাহলে 4 লক্ষ দ্বারা এখানে গুণ করবো, তাই না? এটা হচ্ছে আমরা ডিপ্লিশনটা এইভাবে বের করব। আচ্ছা, এটা তো মনে হয় বুঝতে পেরেছেন 125, তাহলে আমরা 3 বছর অবশ্যই এভাবে বের করে নিতে পারি আমরা। আচ্ছা, নেওয়ার পর আমরা জার্নাল দিব। জার্নালের নিয়মটা কি? জার্নালের নিয়মটা হচ্ছে, যদি কোনো যে বছর আমরা অ্যাসেট ক্রয় করব বা অ্যাকোয়ার করব সেই বছরে আমরা অ্যাসেট ক্রয়ের জাবেদা দিতে হবে। অ্যাসেট ক্রয় করলে অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশনের দুইটা জাবেদা, একটা ডিপ্রিসিয়েশন ধার্য করার ক্ষেত্রে আর একটা ডিপ্রিসিয়েশন অবচয় বন্ধ করার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখুন 2003 সালে আমাদের এখানে কোন সালে অ্যাকোয়ার্ড করছে, এই যে 2003 সালে অ্যাকোয়ার্ড করছে, তাহলে 2003 সাল হচ্ছে প্রথম বছর, তাহলে 2003 সালে আমরা এখানে কিন্তু 2003 সাল কখনো ক্রয় করছে সেটা বলা নেই, অ্যাকোয়ার্ড করছে তারিখ দেওয়া নেই। তাহলে কোয়াল মাইন অ্যাকাউন্ট ডেবিট, এটা যদি কোয়াল মাইন না হয়ে যদি ইকুইপমেন্ট হতো আমরা লিখতাম ইকুইপমেন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। অথবা যখন এরকম একটা বিষয়, যখন এরকম কোনো সম্পদ ক্রয় করা হয় বা করা হয়, সাধারণত ব্যাংক হিসাব ধরে করা হয়, যে আমাদের নগদের লেনদেন হয় সেটা ব্যাংকের লেনদেন হয়। কিন্তু এখানে আপনি যদি ক্যাশ দেন তাহলে কিন্তু ভুল হবে না, কারণ এখানে কিন্তু বলা নাই যে নগদে না ব্যাংকে হয়েছে, ঠিক আছে, বলা নাই। তাহলে আমরা এখানে স্বাভাবিকভাবে আমরা একটা ধারণা করি, যখন এরকম কোন একটা বড় এগ্রিমেন্টে যাওয়া হয়, বড় যখন হয় তখন ব্যাংকের লেনদেনগুলো হয়, এই জন্য আমরা লিখি ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, তাহলে কোয়াল মাইন অ্যাকাউন্ট ডেবিট, কয়লা খনি অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? আমাদের 6 লক্ষ টাকা দিয়েছে, 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। হ্যাঁ, এটা গেল আমাদের অ্যাসেট ক্রয়ের ক্ষেত্রে। তাহলে এই জায়গায় আমরা ইকুইপমেন্ট ক্রয় করলে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। যদি ফার্নিচার ক্রয় করতে ফার্নিচার ডেবিট, আমাদের হচ্ছে ব্যাংক ক্রেডিট, এইরকম ভাবে হতো। আচ্ছা, এটা দিলাম। এখন এইটা হচ্ছে আমাদের কাছে কমন, এই দুটা হচ্ছে আমাদের কাছে কমন, প্রত্যেক বছর হবে এই দুটা। আর এটা শুধু যে বছর সম্পদ ক্রয় করবো বা অ্যাকোয়ার করবো সে বছর এটা দিব। আচ্ছা, তাহলে কি লিখবো? এটা ডিপ্লিশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্লিশন ক্রেডিট। তাহলে ডিপ্লিশন কত হবে? ওই যে আমি যেটা বললাম, এই যে এটা প্রথম যেটা আমি করলাম, প্রথম বছর অবচয় হয়েছিল কত, ঠিক এটা এখানে গুণ করা আছে। দেখুন, এই প্রথম বছর অবচয় এখানে করা আছে। যে ডিপ্লিশন এক্সপেন্স কত, 3,20,000 গুণন 0.125, এটা গুণ করছে কত, এত টাকা, এত টাকা। এখন এই ডিপ্লিশন এক্সপেন্স যেটা আছে
সেটা এখন কি করব, আমরা বন্ধ করে দেবো, সেই হিসাবটা কি করব, বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার জন্য আগে যেটা ডেবিট ছিল সেটা কি করব, ক্রেডিট করব, ইনকাম স্টেটমেন্ট করব ডেবিট। তাহলে এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেরই দুইবার যাওয়া হচ্ছে, প্রত্যেক বছর কয়বার হবে, দুইবার, একবার ডেবিট একবার ক্রেডিট। আচ্ছা, তাহলে এটা এ যেভাবে দিয়েছে ঠিক এই একই রকম ভাবে চলতে থাকবে আমাদের 2003 পর 2004 ওই দুটাই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এই যে যেটা আমরা এখানে করেছি, যেটা আমরা এখানে করেছিলাম, এই যে এখানে করেছিলাম, সেটা ঠিক একই রকম ভাবে আমরা ওখানে এখন করব। আচ্ছা, তাহলে এখানে আমরা ওই একই রকম ভাবে আমরা গুণ করব। এখানেও ওই জার্নাল দিচ্ছে, আবার 2005 সালেও ওই একই জার্নাল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। শুধুমাত্র টাকাটা চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র কি টাকাটা চেঞ্জ, যে সর্বশেষে আমাদের লিখছিলাম যে 4 লক্ষ গুণন এত, এটা আমরা এখানে লিখেছি 4 লক্ষ গুণন এত সমান 50,000 টাকা। শুধু টাকাটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জার্নাল এন্ট্রি সবগুলো একই। দেখুন, যদি জার্নাল করতে বলে এইভাবে আমরা করবো। এখন আমাদের খতিয়ান করতে বলছে, তো খতিয়ান তো আমরা আগে করছি, আমরা খতিয়ান তো করে আসি না, দেখে দেখে জাস্ট করা, জার্নাল যেভাবে এটা দেখে দেখে করা। কি কি খতিয়ান করতে বলছে, এখানে বলছে কি কই গেল, কোয়াল মাইন ডিপোজিট লেজার, লেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, কোয়াল মাইন ডিপোজিট লেজার অ্যাকাউন্ট আমাদের করতে বলছে। তাহলে এখানে আমরা সেটা, আচ্ছা, কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট আমাদের করতে বলছে, লেজার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে আমাদের খতিয়ান করতে হবে। তাহলে খতিয়ান যদি করি, তাহলে এখানে খেয়াল করুন, খতিয়ান যদি করি তাহলে এই খতিয়ান কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের সম্পদের খতিয়ান করতে হবে। তাহলে সম্পদের খতিয়ান করা মানে কি, যে এই জার্নালে কোন কোন জায়গায় আমাদের বলা আছে, মানে কোন কোন জায়গায় আমাদের সম্পদ আছে। সম্পদ একটাই, এত বড় জার্নাল, এখান থেকে শুরু এত দূর পর্যন্ত আমাদের জার্নাল একটাই, মানে একটাই লেখা আছে কোয়াল মাইন, আর কোনো কোয়াল মাইন লেখা নেই। মানে সম্পদ একবারই ক্রয় করছি আমরা, আর তো ক্রয় করি নাই, বা অ্যাকোয়ার্ড করছি একবারই। তাহলে এখানে বিপরীতে কি লেখা ছিল, বিপরীতে লেখা ছিল ব্যাংক। তাহলে এখানে লিখবো আমরা, ওই যে খতিয়ানের ঘর কয়টা হয়, 7টা হয়, তাই না। ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট লেখার পর ব্যালেন্স, ব্যালেন্সের ঘরে অনেক সময় ডেবিট ক্রেডিট দিই, কিন্তু আমরা ডেবিট ক্রেডিট দেবো না, এটা ব্যালেন্স। এর 3 ঘোড়া হচ্ছে খতিয়ান, অনেক সময় 4 ঘোড়া খতিয়ান করতে বলে, যেটা আমরা আগে দেখেছি। তাহলে আমরা এখানে ব্যাংক হিসাব লিখে বিপরীত হিসাবটা লিখবো, লেখার পর ডেবিটের টাকা ছিল কোয়াল মাইনে, ডেবিটের টাকা দিয়ে এটা ব্যালেন্সের ঘরে পার করে দেবো, শেষ। তাহলে এটা হচ্ছে কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট খতিয়ান, ঠিক আগে যে খতিয়ানটা আমরা করেছি। এখন আমরা আরেকটা খতিয়ান করতে বলছে, সেটা হচ্ছে কোনটা, আরেকটা খতিয়ান করতে বলছে ডিপ্লিশন এক্সপেন্স। ডিপ্লিশন এক্সপেন্স বলতে আমরা ডিপ্লিশন এক্সপেন্স একটা বছর কয়বার এন্ট্রি হয়, দুইবার, একবার ডেবিট একবার ক্রেডিট, তাই না। এই যে ডিপ্লিশন এক্সপেন্স, এই যে ডিপ্লিশন এক্সপেন্স একবার ডেবিট হয়েছে একবার ক্রেডিট হয়েছে, তার মানে কি, যত টাকা দ্বারা ডেবিট হয়েছে তত টাকা দ্বারা ক্রেডিট হয়েছে, তার মানে এটার ফলাফল শূন্য। ডেবিট একই টাকা পরিমাণ তার ডেবিট ক্রেডিট হলে কি হবে, কাটাকাটি যাবে না, এটা এবং এটা কি হলো, কাটা যাবে, কাটা যাবে, ফলাফল শূন্য। তার মানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বা ডিপ্লিশন এক্সপেন্সের জের কখনো হয় না, এটা জের কখনো পরের বছর যায় না, মানে যে কোনো খরচের জের পরের বছর কখনো যায় না, এটা ক্লোজিং এন্ট্রি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। মানে এই খরচের জেরটা যেন ওই বছরে যায় না, কিন্তু জের যাবে কোনগুলো, অ্যাসেটের জের যাবে, লায়াবিলিটির জের যাবে এবং ওনার সিকিউরিটির জের যাবে। তাহলে এই 3টা হিসাবের জের যাবে, কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টের যে হিসাবগুলো, যেমন হচ্ছে রেভিনিউ এবং এক্সপেন্স, এই দুটার জের কখনোই পার হয়ে যাবে না, এই দুটার জের আমরা বন্ধ করে দিই, ক্লোজ করে দিই। তাহলে এখানে ডিপ্রিসিয়েশনটা অলওয়েজ আমাদের জিরো হবে, সবসময় জিরো হবে। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের কোয়াল মাইন অ্যাকাউন্টে করতে যাবো, তার প্রত্যেক বছর 2 টাকা, দেখুন বিপরীতটা লিখতে হবে। প্রথমটা কি ছিল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখে প্রথম বছর 40,000, তারপরে কি ছিল, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে বিপরীতটা লিখতে হবে ইনকাম স্টেটমেন্ট, ডিপ্রিসিয়েশন ক্রেডিট মানে ক্রেডিটে টাকা লিখবো, তাহলে দুটা ডেবিট ক্রেডিট কি হবে, কাটাকাটি যায়, কি হবে, ফলাফল জিরো। তাহলে আমাদের এটা ছিল ডেবিটে, ডেবিট টাকাটা জেরে পার করে দিলাম, ব্যালেন্সে পার করে দিলাম, আবার পরক্ষণেই কি হয়েছে, ক্রেডিট হবে 40,000। তাহলে এটা ক্রেডিট জের, এটা ছিল কি ডেবিট জের, তাহলে ক্রেডিট জের আর ডেবিট জের কাটাকাটি হয়ে ব্যালেন্সে কত থাকবে, জিরো। ঠিক তেমনি হবে প্রত্যেকটা বছরের জন্য এই দুইটা হিসাবই বলি, সব সময় প্রত্যেকটা অঙ্কেই যদি এখানে ডিপ্রিসিয়েশন হোক বা ডিপ্লিশন হোক, এই হিসাবটাই আসবে।
হ্যাঁ, শুধু টাকার ফিগারটা চেঞ্জ হয়ে যাবে, পরের বছর এখানে 0 হয়ে যাবে আমাদের। তারপরে ওই 2005 সালে একই ঘটনাই ঘটবে। তো এটা হচ্ছে আমাদের ডিপ্লিশন এক্সপেন্স অ্যাকাউন্ট। আরেকটা করতে বলছে আমাদের ওকে অ্যাকুমুলেটেড ডিপ্লিশন। অ্যাকুমুলেটেড ডিপ্লিশনের এটা জের থাকে, হ্যাঁ, যে কারণ এটা প্রত্যেক বছর কয়বার হয়, প্রত্যেক বছর একবার করে এন্ট্রি হয়েছে। অ্যাকুমুলেটেড ডিপ্লিশন কয়বার, প্রত্যেক বছর একবার। এই যে প্রথম এন্ট্রিতে এই যে অ্যাকুমুলেটেড, এই যে অ্যাকুমুলেটেড 2005 সালে অ্যাকুমুলেটেড, 2004 সালে অ্যাকুমুলেটেড, 2003 সালে অ্যাকুমুলেটেড, একবার করেই হয়, তাই না? তাহলে এটা আমরা দিব যখন খতিয়ান করব, যে ডিপ্লিশন অ্যাকুমুলেটেড ডিপ্লিশন ওয়ালম্যান ডিপোজিট অ্যাকাউন্ট। এখানে ডেট আমাদের প্রথম 31শে ডিসেম্বর কি একটা করে হবে প্রত্যেক বছর। 2003 সালে আমাদের এটা 31শে ডিসেম্বরে ডিপ্লিশন এক্সপেন্স প্রথম কত হয়েছিল, 40,000 টাকা। এটা ডেট টানতে হয়, তাই 40,000 টাকা পার করে দিলাম। তারপরে 2004 সালে ডিপ্লিশন এক্সপেন্স হয়েছে, এটা কত হয়েছিল, 56,000 টাকা। তাহলে 56,000 টাকা আমাদের এটা ক্রেডিট জেল, এটাও তো ক্রেডিট জেল আগে ছিল, তাহলে ক্রেডিট জেলের সাথে ক্রেডিট জেল যোগ করলে আমাদের কি হবে, এটা ক্রেডিট বেড়েছে 96,000 টাকা। আবার 2005 সালে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত, 50,000 টাকা। এই 50,000 টাকা এই জেরের সাথে যোগ করলে হতো এত টাকা। তাহলে এখন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের আমাদের জের থাকলো কত, 1,46,000 টাকা। তো এই সবগুলো একটু মনে রাখা একটা টাফ ব্যাপার, একটু যা হোক মনে রাখতে হবে, উপায় নেই। আচ্ছা, তাহলে এখন এই তো খতিয়ান আমরা করলাম, এটা মানে ইজি ছিল। তারপরে এটা দেখুন, এটা একটু ছোট অঙ্ক কিন্তু একটু মরিচ বেশি আর কি, ঝাল বেশি। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলা আছে দেখুন, রিগেল কোম্পানি অ্যাকোয়ার্ড এ ডেলিভারি ট্রাক অন জানুয়ারি 2, 2008। আমি এই জিনিসগুলো প্রত্যেকটা আপনাদের ধরে ধরে বলতেছি এই কারণে, যখন আপনি নোটটা দেখতে যাবেন না, তখন আপনার এই কথা, আমার এই কথাগুলো মনে হবে। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা কোনো অঙ্কটাই আমি বাদ দিচ্ছি না। তাহলে আপনার এটা সলিউশন করে দিয়ে আছে, আপনি এই জিনিসটা সহজে করতে পারবেন, দেখতে পারবেন আর কি, বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে রিগাল কোম্পানি অ্যাকোয়ার্ড ডেলিভারি ট্রাক জানুয়ারি 2, 2008 ফর টাকা কত, 1,07,200 টাকা। তাহলে 1,07,200 টাকাতে জানুয়ারি মাসে সে কি করছে, একটি ট্রাক ক্রয় করে নিচ্ছে, অ্যাকোয়ার্ড করছে। দ্য ট্রাক হ্যাড অ্যান এস্টিমেটেড সেলভেজ ভ্যালু 4,800 টাকা। এই ট্রাকের আমাদের সেলস ভ্যালু কত আছে, 4,800 টাকা। আচ্ছা, অ্যান্ড অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ 8 ইয়ার্স, এবং এই ট্রাকের এস্টিমেটেড ইউজফুল লাইফ হচ্ছে কত, 8 বছর। তাহলে আমরা তিনটা ইনফরমেশন পেয়েছি, কস্ট, এসবি এবং হচ্ছে লাইফ। আচ্ছা, এখন বলছে এটা কখন ক্রয় করেছিলাম, 2008 সালে। 2008 সালে ক্রয় করেছিলাম, তাহলে 8, 9, 10 সাল চলে গেছে। তাহলে এখন বলছে অ্যাট বিগিনিং অফ 2011, 2001-এর শুরুতে। তাহলে 2011 শুরুতে এখানে কি বলা আছে, অ্যাট বিগিনিং অফ 2011 শুরুতে a revised estimated show that the truck has remaining useful life of 6 years. এই ট্রাকের অবশিষ্ট আয়ুষ্কাল ছিল কত, 6 বছর। মানে আমাদের 2008 সাল থেকে 2008 সালে যখন ক্রয় করছি তখন আমাদের 8 বছর চলার কথা, কিন্তু 2011 সালে হয়তো কোনো কিছু হয়েছে, ম্যানেজার চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, বা কোনো কিছু চেঞ্জ হয়েছে, বা ওই আগের ম্যানেজার আবার রিভিউ করে দেখছে যে না, এই ট্রাক তো আর যাবে না, এই ট্রাক তো আরো 6 বছর যাবে। তাহলে মোট কথা ছিল যে 2008 সাল গেছে, 9 সাল গেছে, 10 সাল গেছে, মানে 3 বছর চলে গেছে। তাহলে আর কয় বছর থাকে, 5 বছর থাকে না? তাহলে 5 বছর যাওয়ার কথা, কিন্তু এই 11 সালে আসে ওই ম্যানেজমেন্ট দেখতেছে না, ট্রাকটার 5 বছর যাবে না, ট্রাক আরো যাবে কত, 6 বছর, মানে 1 বছর বেশি যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, দা এস্টিমেটেড সেলস ভ্যালু কত তখন, 1600। তখন ওই ট্রাকের সেলস ভ্যালু হবে কত, 1600 টাকা। 1600 টাকা। হ্যাঁ, এখন বলছে কম্পিউট দ্য ডিপ্রিসিয়েশন চার্জ ফর 2008 এর ডিপ্রিসিয়েশন চার্জ কত হবে, অ্যান্ড দ্য রিভাইজ ডিপ্রিসিয়েশন চার্জ 2011 স্ট্রেট লাইন মেথডে আমাদের কত হবে, মানে 2008 সালের এবং 2011 সালের রিভাইজ ডিপ্রিসিয়েশন চার্জ কত হবে। তাহলে এই 2008 সালে 11 সালে যে আমাদের হচ্ছে 6 বছর যাবে, সেই মেশিনের ডিপ্রিসিয়েশন কত হবে, এবং 2008 সালে
অবচয়টা কত হবে সেটা আমাদের বের করতে হবে। 2008 সালে এটা ইজি ভাবে আমরা বের করতে পারবো। ডিপ্রিসিয়েশন চার্জ ফর 2008, কত ডিপ্রিসিয়েশন ফর 2008 কি হবে, কস্ট মাইনাস সেলস ভ্যালু বা ইউজফুল লাইফ, এটা ইজিলি আমরা বের করতে পারবো। ওই যে কস্ট থেকে সেলস ভ্যালু বাদ দিয়ে 8 দ্বারা ভাগ দিলে আমরা এটা পাবো অবচয়, তাই না? কিন্তু ঘটনা ঘটে গেছে জি স্যার। 2011 সালে। তাহলে 2011 সালে আসে ম্যানেজমেন্ট দেখতেছে যে এটা তো না, এটা এত বছর যাবে। তাহলে 2000, তার মানে কি এই 12,800 টাকা করে 2008 সালে গেছে, 2009 সালে গেছে, 2010 সালে গেছে, তাই না? এই 2,800 টাকা করে এই অবচয়টা হয়ে গেছে 3 বছরে। তাহলে এখানে 2011 সালে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জ কত হবে সেটা নির্ণয় করার জন্য টোটাল ডিপ্রিসিয়েশন আপ টু 2011 পর্যন্ত ডিপ্রিসিয়েশন কত হবে, আপ টু 2011 না 2010 দিলে হবে, বা জানুয়ারি 2011 লিখলেও সবচেয়ে ভালো হয়, কারণ এখানে বিগিনিং বলা আছে। তো তা 3 বছর, তা 3 বছর কত হবে, যে এখানে 3 বছর 8, 9, 10, 3 বছর কত হবে, 12,800 টাকা করে, এত টাকা। এত টাকা অলরেডি ডিপ্রিসিয়েশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আসে ঘটনাটা দেখতেছে এইরকম। তাহলে ওপেনিং বুক ভ্যালু কত থাকবে আমাদের 2011 সালের জানুয়ারি মাসে, বুক ভ্যালু কত থাকবে, আমাদের সম্পদের দাম ছিল 1,07,200 টাকা। তার মানে অলরেডি 3 বছরে অবচয় হয়ে গেছে এত টাকা। তাহলে এই টাকাটা যদি আমরা বাদ দেই, তাহলে এই 3 বছর অবচয় বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 2011 সালের ওপেনিং। অর্থাৎ 3 বছর যেটা আমরা ব্যবহার করলাম, ব্যবহার করার ফলে অবচয় যেটা হলো, সেই অবচয়টা যদি আমরা, তাহলে সেটা আমরা বুক ভ্যালু পাবো। জি ভাই, ভাই কিছু বলবেন? না না, ওটা বলছিলাম 6 বছরের জন্য পরবর্তীতে এটার ইয়ে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে এখন আমাদের এখন কস্ট প্রাইস, এটা বুক ভ্যালু মনে করতে, মানে কস্ট প্রাইস। 11 বছরের জন্য কস্ট প্রাইস 2011 জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, 2011 জন্য। এখন 2011 সাল ডিপ্রিসিয়েশন কত হবে, এই যে কস্ট প্রাইস হচ্ছে এত টাকা, এখান থেকে ওই যে সেলের ভ্যালু 1600 টাকা ধরলো, সেলফেস ভ্যালুর নতুনটা 1600, হ্যাঁ নতুনটা আমরা দিয়ে 6 দ্বারা যদি ভাগ দিই, ইউজফুল লাইফ 6 দ্বারা, কারণ কত বছর যাবে, 6 ইয়ার যাবে, তা 6 দ্বারা ভাগ দিলে এত টাকা হচ্ছে 11 সালের ডিপ্রিসিয়েশন। এটা আমাদের বের করতে হচ্ছে। এই হচ্ছে 2008 সালের অবচয়, এই হচ্ছে 2011 সালের অবচয়। আচ্ছা, এই দুটা এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তো এটা একটু প্র্যাকটিস করেন বা বাসায় দেখেন, তাহলে এটা ইয়ে হবে আর কি। আচ্ছা, তারপরে আমাদের এটা ইজি আছে, এবং ওটা দেখুন, পরে দেখুন 11 নম্বর বলা আছে, এম আলম অ্যান্ড কোম্পানি পারচেজ অ্যান ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2008 ফর কত, 2,90,000। এম আলম কোম্পানি একটা মেশিন ইকুইপমেন্ট ক্রয় করেছে 2,90,000 টাকাতে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স, এটা তার লাইফ পাইছে 5 বছর, অ্যান্ড রেসিডুয়াল ভ্যালু কত, 20,000, এবং ভগ্নাংশের মূল্য হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, একেবারে ইজি অঙ্ক, এটা কিছু বলা নাই। হচ্ছে ক্যালকুলেট ডিপ্রিসিয়েশন 2008, 9, 10 স্ট্রেট লাইন মেথড এবং রিডিউসিং ব্যালেন্স মেথড, এটা করতে পারবেন। গিভ দ্য, এই জায়গায় আমি তো একটা কোশ্চেন ছিল যে গিভ দ্য জার্নাল এন্ট্রি টু দ্য রেকর্ড ডিপ্রিসিয়েশন ফর 2008 সাল। এটা হ্যালো, কোনটা? হ্যাঁ 2 নম্বর অঙ্ক, হ্যাঁ এই জায়গায় স্যার আপনি লেখছেন 40,000, এটা কি 54,000 হবে না স্যার? আচ্ছা, 2008-এ আমাদের প্রথম বছরে এটা কোন মেথডে করতে বলছে সেটা এখানে বলা নাই, কারণ এখানে দুইটা মেথডে বের করা আছে, একটা স্ট্রেট লাইন, একটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে প্রথমে হচ্ছে কত, 2008 সালে আমাদের, এটা কোন সালে করতে বলছে, 2008 সালে। তা 2008 সালে অবচয় হয়েছিল কত, এই মেথডে হচ্ছে 1,16,000। ও আচ্ছা 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 আচ্ছা, জি 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 জি। আর এই মেথডে হচ্ছে কত, 54,000। আমাদের স্ট্রেট লাইন মেথডে 54,000, আর যখন আমাদের রিডিউসিং ব্যালেন্স মেথডে করবো তখন 1,16,000। তাহলে আমরা এটা এখানে দুইটা মেথডে, একটা মেথডে করলেই হবে, আমরা এখানে 54,000 টাকা, এটা 54,000 হবে। জি, এই যে 54,000, এটাই এই এন্টিটি, এই এন্টিটি আমরা দেখবো, এই এন্টি হবে। এটা একটু কেটে দিবেন, এটা আমি ঠিক করে নেবো, 54,000, 54,000, 54,000, 54,000, 54,000 হবে। আচ্ছা, ডিপ্রিসিয়েশন এন্ট্রি কি হয়, ওই যে ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকাউন্ট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, এই হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিজ। এটা হচ্ছে এই ডিপ্রিসিয়েশন এন্ট্রি দিতে বলছে। আচ্ছা, এটা ইজি আছে, এটা অত ব্যাপার না।
আচ্ছা, এটা সহজ আছে, দেখুন এখানে বলা আছে 12 নম্বরে, এক্স কোম্পানি লিমিটেড পারচেজ এ মেশিন 5,10,000। এক্স কোম্পানি কি করছে, একটি মেশিন ক্রয় করছে 5,10,000 টাকা দিয়ে জানুয়ারি 1 তারিখ 2001। ইউজফুল লাইফ 5 বছর, এখানে 5 ইয়ার্স দেওয়া আছে, স্ক্র্যাপ ভ্যালু দেওয়া আছে কত, 10,000। তার তিনটে ইনফরমেশন আমরা পাইলাম, কস্ট, লাইফ এবং সেলস ভ্যালু। ডিউরিং ওয়ার্কিং আওয়ার কত দেওয়া আছে, 2000 ওয়ার্কিং, মানে ওই মেশিনটা চলছে কত, 2000 ঘন্টা মেশিন চলছে 2001-এ। টোটাল এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার 25,000। তার মেশিন তার 5 বছর লাইফে চলবে হচ্ছে 25,000 ঘন্টা। এর মধ্যে 2001 সালে শুধু সে চলছে 2000 ঘন্টা। রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট ডিপ্রিসিয়েশন ফর 2001 আন্ডার ইচ অফ দ্য ফলোইং মেথড। শুধুমাত্র 2001 সালের ডিপ্রিসিয়েশন কত হবে, এটা আমাদের এই তিনটা মেথডে দেখতে বলছে, স্ট্রেট লাইন, ওয়ার্কিং আওয়ার আর হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট। তাহলে তিনটা মেথডে আমরা যখন করতে যাব, আন্ডার স্ট্রেট লাইন মেথড সহজ, যে কস্ট মাইনাস সেলস ভ্যালু ভাগ ইউজফুল লাইফ করার পর যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বছরের অবচয়। তাহলে ডিপ্রিসিয়েশন ফর 2001 সাল কত, এত টাকা। তারপর আন্ডার ওয়ার্কিং আওয়ারের ভিত্তিতে আমাদের একইভাবেই করবো, কস্ট মাইনাস সেলস ভ্যালু ভাগ ওয়ার্কিং আওয়ার, টোটাল ওয়ার্কিং আওয়ার করলে আমাদের পার আওয়ার কত হয়, 20 টাকা করে। তাহলে ওই 2001 সালে কত ঘন্টা মেশিন চলছে, 2000 ঘন্টা, তা 2000 গুণ 20 সমান কত, 40,000 টাকা। তারপর আছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। কি করতে হবে, প্রথমে আমাদের ইয়ারের যে ডিজিট আছে সেই ডিজিট গুলোর সাম করতে হবে, যোগফল করতে হবে। কত, 5 বছর যাবে, 5, 4, 3, 2, 1, সব যোগ করলে কত, 15। তাহলে সব ডিপ্রিসিয়েশন 2001 সালের ডিপ্রিসিয়েশন কি হবে, কস্ট মাইনাস সেলস ভ্যালু বা এত কি টাকা না লেখেন কোনো সমস্যা নাই, ডাইরেক্ট হচ্ছে 5 লক্ষ এত ভাগ 10। একে কি করবেন, এই সংখ্যা দ্বারা কি করতে হবে, আমাদের ভাগ দিতে হবে টোটাল সাম দ্বারা। আর কত বছর আছে, প্রথম বছরের জন্য 5, তাহলে 5 দ্বারা আমাদের গুণ করতে হবে, করলে প্রথম বছরের অবচয় পাবো। আচ্ছা, এটা আমাদের আগের নিয়মের মধ্যে আছে, সহজ আছে, সমস্যা নাই। আচ্ছা, এটাও আমাদের, এটা হচ্ছে আপনাদের এই মেথডটা একটু আপনাদের এই মেথডে আমাদের 13 নম্বরের অঙ্কে, এই মেথডে যে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, এই মেথডটা হচ্ছে, মানে এই অঙ্কে এই মেথডটা হচ্ছে আমাদের কাছে একটু ঝামেলা হবে। তাছাড়া সবগুলো মেথড একই হবে। কারণ কি, যখন কোনো সম্পদ এই যে বছরের মাঝামাঝিতে ক্রয় করবে, মাঝামাঝি বা যে কোনো সময়, মানে ভাঙ্গারি একটা মাসে ক্রয় করবে, মে মাসে ক্রয় করছে, সাধারণত মেশিনগুলো ক্রয় করে কখন, বছরের শুরুতে জানুয়ারি 1 তারিখে। তো জানুয়ারি 1 তারিখে ক্রয় করলে কোনো সমস্যা নাই, একবার সহজ। আর যখন ওইরকম মে, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই এরকম ক্রয় করবে, তখন আমাদের সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের একটু ঝামেলা আছে অঙ্ক করতে। তো এই অঙ্কটা আমি আউটপুট বা প্রোডাকশন মেথড বা ওয়ার্কিং আওয়ার বা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে আমি আলোচনা করব না, আমি শুধু আলোচনা করবো ডি নাম্বার। এগুলো সবগুলো আপনাদের পারার কথা। এই যে স্ট্রেট লাইন মেথড, ইউনিট অফ আউটপুট মেথড, ওয়ার্কিং আওয়ার মেথড, তারপরে আছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, 20% ধরতে বলছে, এটা এগুলো পারার কথা। কিন্তু এই জিনিসটা এখানে একটু একটু ব্যতিক্রম একটু ইয়ে আছে, এটা আমি আলোচনা শুধু এখানে করতেছি। আচ্ছা, দেখুন 13 নম্বরে বলা আছে যে ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেড পারচেজ মেশিনারি ফর টাকা 3,15,000 টাকা মে 1 তারিখ 2004। তাহলে মে 1 তারিখ 2004 এটা ক্রয় করছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইট উইল হ্যাভ এ ইউজফুল লাইফ কত, 10 ইয়ার্স, এবং স্ক্র্যাপ ভ্যালু কত, 15,000। প্রোডাকশন 2,40,000 ইউনিট and working hour 25,000. During 2005, the company used the machinery for টাকা এত আওয়ার্স, এবং এত আওয়ার্স। বলছে যে ট্রান্সকম কোম্পানি একটা মেশিন ক্রয় করেছে 3,15,000 টাকাতে মে 1 তারিখ 2004 সালে, যার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, এবং স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্নাংশ মূল্য হচ্ছে কত, 15,000 টাকা। আচ্ছা, টোটাল প্রোডাকশন করবে কত, 2,40,000 টাকা। এই 2,40,000 ইউনিট প্রোডাকশন করবে। আর ওয়ার্কিং আওয়ার হচ্ছে কত,
25,000, সে ওই মেশিনটা মানে এই মেশিনটা যে মেশিনটা 3,15,000 কিনলো, এটা 2,40,000 ইউনিট পর্যন্ত উৎপাদন করবে, করার পর এটা আর কাজ করবে না। আবার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 25,000, এটা 25,000 ঘন্টা পর্যন্ত চলবে, 25,000 ঘন্টা পর্যন্ত চলার পর এটার কাজ করবে না। ডিউরিং 2005 দ্য কোম্পানি ইউজ মেশিনারি এত আওয়ার, 2005 সালে কোম্পানি এত ঘন্টা মেশিন চলছে এবং প্রোডাকশন করছে কত, 25,500 ইউনিট। তাহলে এই প্রোডাকশনের সাথে প্রোডাকশন, ইউনিটের সাথে ইউনিট, এলা আমরা আওয়ারের সাথে আওয়ার, এটা করে আমরা প্রোডাকশন এবং আওয়ারলি মেথড যেটা আছে সেই মেথডে আমরা অঙ্কটা করব। আচ্ছা, এটা তো আমরা জানি, এর আগে করছি, কিন্তু আমরা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমরা এই অঙ্কটা একটু খুব ভালো মতো দেখবো, যে যেটা আমি বললাম। মেথডটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। খুব সমস্যা হচ্ছে, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আন্ডারলাইন করলাম এই মেথডটা। এই মেথডের ক্ষেত্রে আমরা এখানে দেখব সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের কি করতে হবে, আমরা সবগুলো ডিজিটের যোগফল নির্ণয় করবো, সমষ্টি নির্ণয় করবো। তাহলে মেশিনারি পারচেস করেছিল কত, পারচেস ডেটটা এখানে দেখে রাখলাম আমরা অঙ্ক করার সুবিধার্থে, 1/5/2000 কত 14, মানে মে 1 তারিখে ক্রয় করছি 14 সালে। তাহলে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে কি হবে, আমাদের 10 বছর যাবে মেশিন কত ইয়ার যাবে, 10 ইয়ার্স না, 10 ইয়ার্স যাবে মেশিন, এই যে 10 ইয়ার্স এর কথা বলা আছে। 10 ইয়ার্স থাকলে 10 ইয়ার্স এর আমাদের যোগফল ইয়ে করতে 10, 9, 8, 7, 5, 4, 3, 2, 1 করে কত হয়, 55 হয়। অথবা এভাবে আমরা হয়, এটা আমরা দেখবো না, আগেই বলছি, আমরা এভাবে করব 55। এখন এখানে আমাদের বলছে কোন বছর অবচয় নির্ণয় করতে, 2005 সালের, 2005 সালের অবচয় কত হবে। তাহলে 2004 সালে না, কিন্তু 2005 সালের। তাহলে খেয়াল করে দেখুন, এই জায়গা হচ্ছে মারাত্মক এরিয়া। তাহলে ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরের অবচয়। প্রথম বছরের অবচয় বলতে আমরা যেটা এর আগে বের করছি, কস্ট প্রাইস সেল ভ্যালু বা সাম দ্বারা গুণ করছি আর রিমেনিং লাইফ দ্বারা আমরা এটা টোটাল সমষ্টি দ্বারা ভাগ করছি আর রিমেনিং লাইফ দ্বারা গুণ করছি, অর্থাৎ 3,15,000 থেকে 15,000 টাকা বাদ, আর টোটাল সামর্থ্য 55 দ্বারা ভাগ করলে, আর প্রথম বছরের জন্য কি 10 দ্বারা গুণ, দ্বিতীয় বছরের জন্য 9 দ্বারা গুণ, তৃতীয় বছরের জন্য 8 দ্বারা গুণ, এইরকম, তাই না। তাহলে করলে আমাদের এত টাকা পাচ্ছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বছরের অবচয়। আর দ্বিতীয় বছরের অবচয় হচ্ছে কত, কস্ট প্রাইস সেলস ভ্যালু ভাগ দ্বিতীয় বছর কত দ্বারা গুণ করবে, 9 দ্বারা গুণ করবে, তাই না। একই জিনিসই 9 দ্বারা গুণ করেছে, করে এটা দ্বিতীয় বছরের অবচয়। আচ্ছা, এখানে প্রথম এবং দ্বিতীয় বছর অবচয়। এখানে আমাদের বছর বলতে 12 মান্থ, 12 মান্থে 1 বছর। তাহলে এখানে যে আমরা বছর নির্ণয় করলাম, এই বছরটা কখন থেকে কখন হবে আমাদের, এটা হচ্ছে একটু খেয়াল করুন এখানে, এটা হচ্ছে আমরা কখন ক্রয় করছি, মে মাসের, এই যে মে মাসের 1 তারিখে। তাহলে মে মাসের 1 তারিখে যদি ক্রয় করি, তাহলে এটা হচ্ছে 1 বছর অবচয়। 1 বছরের অবচয় কখন থেকে কখন হয়েছে, এটা মে থেকে মে 24, মে 1, 2024 থেকে এপ্রিল 30, 2025। বুঝতে পারছেন। তাহলে 1 বছরের ডিপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ার মানে কি, প্রথম বছর অবচয়। তার প্রথম বছর মেশিনের প্রথম বছর পূর্তি কখন হবে, মে 1 তারিখে কিনছি, তাহলে এপ্রিলের 30 তারিখে গিয়ে 25 সালে প্রথম বছর হবে, তাই না, তাই কিনা। তারপর ঠিক এটা একই রকমই, এটা 2005 হবে, 2005 14 তে লেখা আছে, ও 24 লিখতে হচ্ছে, আর এটা 14, এটা 15, তাই না। বুঝতে পারেননি, বুঝা গেল। আচ্ছা, ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার বলতে বোঝায় প্রথম বছর। তাহলে প্রথম বছর বলতে এই প্রথম বছরটা কিভাবে হবে, এখানে একটু খেয়াল করুন। প্রথম বছরটা হচ্ছে এরকম ভাবে, যে এই যে 1 বছরের অবচয় এটা নির্ণয় করলাম, তাই না। 1 বছর কখন থেকে শুরু হয়েছে, এই যে মেশিন যেদিন থেকে কিনছি সেদিন থেকে অবচয় শুরু হয়েছে। তাহলে মেশিন কিনছিলাম কখন, 1/5/14 কিনছিলাম, এখান থেকে আমাদের কত হবে, 30 এপ্রিল, 30/4 হচ্ছে 15, তাই না।
হুম, 30 এপ্রিল পর্যন্ত। আবার এটা সেকেন্ড ইয়ারের অবচয় কোনটা হবে? সেকেন্ড ইয়ারের অবচয় হবে আবার ওই 1/5/15 থেকে 30/4/16, তাই না? তাই কি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বর্ষের অবচয়, এটা দ্বিতীয় বর্ষের অবচয়। এখন চলে আসুন, আমাদের হিসাবকাল শেষ হয় 31শে ডিসেম্বর, কিন্তু এখানে আমাদের অঙ্কে বলা আছে যে আমাদের অঙ্কে এখানে অঙ্কে 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 31শে ডিসেম্বর কথা বলা নেই। 31শে ডিসেম্বর হিসাবকাল শেষ হবে আমাদের ডিসেম্বর 31, যে ফিসকাল ইয়ার ইন্ড হচ্ছে 31শে ডিসেম্বর 2015 বা 31শে ডিসেম্বর, মানে হিসাবকাল শেষ হয় 31শে ডিসেম্বর। তাহলে 31শে ডিসেম্বর যদি শেষ হয় তাহলে আমরা 2014 সালের অবচয় কত হবে? এখানে বলা আছে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার কত? ফার্স্ট ইয়ারের অবচয়টা হচ্ছে আমাদের 2014 সালের অবচয়, যে সালে কিনছে সে সালের অবচয়টা কেমনে হবে আমাদের? মে 2004 নাই 2014, মে 1 2014 থেকে 30 এপ্রিল 2015 পর্যন্ত আমাদের এখানে আমাদের কত হবে? প্রথম বছর যেটা এখানে লিখলাম এটা হচ্ছে প্রথম বছর। আচ্ছা, তাহলে এখানে আমাদের কয় মাস থাকতেছে? দেখুন যে হেয়ার 4 মান্থ 2005 না 2015 ডিপ্রিসিয়েশন হচ্ছে 4 মাসের 4 মাসের ইয়েটা, মানে 2005 সালে বলছে না, 2005 সালের অবচয় যদি করি, 5 সালে তো না 15 সালে, সরি 2015 সালে যদি অবচয় করতে বলে, তাহলে 2015 সালটা কিভাবে গঠিত হয়েছে? 2015 সাল গঠিত হয়েছে, দেখুন এখানে 2015 সাল আছে, এখানেও 2015 সাল আছে, তাই না? এখানে 15 সালে কয় মাস পাইছে বলুন তো? এখানে 15 সালে কয় মাস পাইছে? এখানে প্রথমে 4 মাস, পরে 6 মাস, প্রথমে 4 মাস। প্রথমে হচ্ছে 4 মাস, কত মাস? 4 মাস হচ্ছে। অর্থাৎ আমাদের 15 সালে 15 সালে দেখুন আমাদের 15 সালে যেটা হচ্ছে 2014-তে আমাদের এপ্রিল পর্যন্ত, তাহলে এখানে 15 সালের জানুয়ারি থেকে 15 সালের এপ্রিল কয় মাস হচ্ছে? 4 মাস না? 15 সালে 4 মাস পাইছে এখানে এই বছরে। এই ফার্স্ট ইয়ারের যে অবচয় সেটা 15 সালে 4 মাস পাইলো না, সেটা এখানে লেখা আছে ফার্স্ট মে 1 তারিখ 2014 থেকে 30 এপ্রিল 2015। এখানে আমরা আমাদের এই 15 সালের জন্য 4 মাস এখানে আমাদের বরাদ্দ, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয় মাস পাইলো? 4 মাস। আবার এদিকে আমাদের 15 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা যদি যাই, 15 সালের ডিসেম্বর 15 পর্যন্ত যাই, তাহলে মে থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? তাহলে 8 মাস, তাই না? 8। তাহলে 4 মাসের অবচয়, তাহলে প্রথম বছরের 4 মাসের অবচয়, মানে এই 54,545-কে 12 দ্বারা ভাগ, এক বছরের অবচয় যেহেতু 12 দ্বারা ভাগ 4 মাসের অবচয় বের করে 2005 সালে, পার্টিকুলারলি 2005 সালে বা 2015 সালের অবচয়টা কত হয় সেটা বের করে নিয়ে আসলাম প্রথম বছর থেকে। আর দ্বিতীয় বছর থেকে মে 1 তারিখ থেকে এপ্রিল 2016, মানে 6 বা 16, এখানে আমরা মে 1 তারিখ থেকে 5 সালে পড়ছে কত? ডিসেম্বর পর্যন্ত 5 সাল, তাই না? 5 তো না 15, ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 15 সাল। তাহলে মে থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? 8 মাস। তাহলে 8 মাসের অবচয় বের করবে। এখানে এই যে 8 মান্থ বলা আছে, 8 মান্থ 2015, এটা 15 হবে, একটু 15 করে নিয়েন, আর 14 হবে। তাহলে এখানে কত হবে? এই যে দ্বিতীয় বছর অবচয় বাড়াইছিল কত? দ্বিতীয় বছরের অবচয় হচ্ছে আমাদের এই 49,090 টাকা, একে 12 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ করে যেটা বাড়াবে, এই দুইটা যদি গুণ করি তাহলে 2005 সালে অবচয় পাবো। এটা মানে একটু বুঝতে সমস্যা হলো আপনাদের। হ্যাঁ, এই জায়গায় তো স্যার ওই যে কোশ্চেনে দেখলাম ডিপ্রিসিয়েশন চার্জ 2005-এর, মানে আমার এখানে 2005 লেখা, হুম। কিন্তু স্যার ওই জায়গায় আপনি এই যে 2 বছরেরটা কিভাবে বের করলেন? তো আমি এই জায়গাতে কনফিউশন আছে। 2 বছর মানে এই কোশ্চেনে কিন্তু চাচ্ছে রিকোয়ারমেন্ট ফ্রম দ্য ইনফরমেশন গিভেন, হ্যাঁ, ডিপ্রিসিয়েশন চার্জেস ফর দ্য 2005 আন্ডার ইজ দ্য ফলোইং মেথড। সে কোশ্চেনে কিন্তু 2005-এরটা চাচ্ছে, কিন্তু আপনি এখানে বের করলেন 2 বছরের।
হ্যাঁ 2 বছর। না 2 বছরে বের করে নাই তো, 1 বছরে বেরিয়েছে। আচ্ছা দেখুন ভাই, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। এটা বুঝতে সমস্যা হলো, আমার মনে হচ্ছিল হয়তো সমস্যা হতে পারে, আরো ক্লিয়ার করে দিচ্ছি। এবারে ঝকঝকার মতো বুঝবেন। আমি প্রথমে এই কষ্টের মধ্যে যেতে চাইনি, এখন দেখুন আমি ক্লিয়ার করে দিই আপনাদের। আমরা কখন কিনছি? মে 14তে, তাই না? তাহলে এখানে আমরা একটা টাইম স্ট্যাম্প তৈরি করি, টাইম বার তৈরি করি একটা, খুব ভালো মতো বুঝবেন কিন্তু। এটা হচ্ছে মে 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 1 তারিখ। এখানে আমরা কি করেছি? মেশিনটা ক্রয় করেছি মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা কি মে কত? 14 না? 14 14। তাহলে এটা কি ডিসেম্বর 14, 14 তাই না? এটা কয় মাস? তাহলে 14 সালের কত মাস হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 14 সালে কয় মাস? 8 মাস, 8 মাস, 8 মাস। 8 মাস 14 সাল। এটা তো বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ জি জি। এখন আমাদের 15 সাল শুরু। 15 সাল শুরু হচ্ছে কত? এখানে 15 সালের জানুয়ারি, এটা জানুয়ারি লিখি, জানুয়ারি 15। তাহলে জানুয়ারি, এটা একটু বড় করি আর clear হবে। তাহলে জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা হচ্ছে ডিসেম্বর 15। কিন্তু আমরা মে থেকে 1 বছর গুণ করবো, এদিকে হচ্ছে 8 মাস। তাহলে ডিসেম্বর পর্যন্ত 8 মাস, ডিসেম্বর 8, 9, 10, 11, 12। এখানে একটু খেয়াল করুন, এই চার এপ্রিল। এখানে এখানে হচ্ছে 8, 9, 10, 11, 12। তাহলে এটা কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল 15। এপ্রিল 15। আচ্ছা, এই পর্যন্ত বুঝলে পরেরটা বুঝতে পারবে। এখন 1 বছর হচ্ছে কত? আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 বছর, 12 মাস, 12 মান্থ, তাই না? এই 12 মান্থের জন্য আমাদের অবচয় হয়েছিল কত? এলাম মিশে দিই, এর খুব বজবট হয়ে গেছে। যে প্রথম বছরের অবচয়, মানে এখানে বলছে ফার্স্ট ইয়ারের অবচয় কত হয়েছিল? 54,545 টাকা। এই 12 মাসের জন্য 54,545। এটা তো ঠিক আছে, তাই না? জানুয়ারি, এই মে থেকে এপ্রিল 15 পর্যন্ত। এপ্রিল। এখন আমাদের বলছে যে 15 সালের বের করা, সরি 15 না কত সালের? এটা একটু 15 যাচ্ছে, 15 সালের। তাহলে 15 সালের বলছে। এখন আপনি বলুন তো, 15 সাল ধরলে আমরা কোনটা ধরবো? একটু খেয়াল করুন, এখানে 15 সাল ধরলে কোনটা ধরবো? আমরা এইটুকু জানুয়ারি থেকে এপ্রিল 4 মাস না, এইটুকু ধরবো। 15 সাল এটা 4 মাস। তাহলে পরে হচ্ছে এই 4 মাস। আর কি ধরবো? তাহলে এখানে 54,000 যেটা আছে, এই টাকাকে 54,545 টাকাকে 12 মাস দ্বারা ভাগ দিব। তাহলে এই ভাগে কত বলছে? 4 মাস। 4 দ্বারা গুণ করলে আমরা এই অংশের পাবো, মানে 15 মাসেরটা পাবো, তাই না? 15 মাসের 4 মাসে পেয়ে যাবো। এখন এটা হলো প্রথম বছরেরটা। এখন প্রথম বছরের শেষ অংশ পেলাম, এটা হচ্ছে প্রথম অংশ, মানে ওই ভাঙ্গারি মাসে ক্রয় করার ফলে এটা হয়েছে। ঠিক আছে? যদি জানুয়ারি হতো তাহলে এই ক্যালকুলেশন করতে হতো না। ওই জন্য আমি আপনাদের আগেই থেকেই বলছিলাম যে যখন মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যখনই ক্রয় করুক, তখন আমাদের এরকম ঝামেলা করতে হবে। তাহলে এই মাসে নিলাম, এখানে কয় মাস নিলাম? 4 মাসে নিলাম। আর এদিকে হচ্ছে 8 মাস। এই এপ্রিলের পর থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইদিকে কয় মাস হচ্ছে? 8 মাস। তাহলে এইদিকে 8 মাসের অবচয় আমরা নিব, 8 মাসের অবচয়। এই 8 মাসের অবচয় আবার কতদূর পর্যন্ত চলে গেছে দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই এপ্রিল, এটা 16 সাল, তাই না? এত পর্যন্ত। তাহলে এদিকে 8 মাস আর এদিকে 4 মাস, এই মিলে হচ্ছে 12 মাস, তাই না? এই 12 মাসের জন্য আমাদের অবচয় কত হয়েছিল? পরের বছর সেকেন্ড ইয়ার, যেটা এই যে সেকেন্ড ইয়ার, 49,090 টাকা। 49,090 টাকা। দেখুন এটার জন্য এই 12 মাসের জন্য হয়েছিল কত? 49,090। 49,090। তাহলে এটা 12 মাস, কিন্তু 12 মাসের তো নিব না আমরা, 15 সালের বলছে, তার মানে এইটুকু নিব শুধু। তাহলে এটা ঠিক আর দ্বিগুণ।
তাহলে 8 এটাও মাস। আমরা কি করবো 49,090 দ্বারা এটাকে 12 দ্বারা ভাগ দেবো, আর 15 সালে পড়ছে কত 8 মাস, তাহলে 8 দ্বারা গুণ করব। বুঝতে পারছেন? তাহলে যে আমি স্যার ওইটাই বলছিলাম যে স্যার, আচ্ছা কে জানি বলতে যাচ্ছে, বলো। বললাম এখানে শুধু যে 2015-র অবচয় বের করার কারণেই আমরা 2 অর্থ জি বছর জি থেকে নিলাম, জি 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 এরকম তাই? জি 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 হ্যাঁ, ওইটাই স্যার, মানে ওই তখন আমি তো দ্বিতীয়বার মানে বলা হয়েছিল ওই যে আমি তো শুধু 15টা বের করছি, 2 বছরটা না, 15-এর প্রথম 4 জি মাস, হ্যাঁ পরের 8 মাসেরটা বের করছি। হ্যাঁ 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 ঠিক আছে। জি 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 এই যেটা একটু ক্লিয়ার হলে আপনি ওটা ক্লিয়ার, পরেরগুলো সবই ক্লিয়ার হবে, সমস্যা নেই। আচ্ছা, এটাই 15 সালের দুইটা আমরা 8 মাসের আর 4 মাসের নিয়ে এটা করছি আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু খুব সতর্ক দৃষ্টি রাখবো, যদি সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে এরকম কোনো ভাঙ্গারি মাসে যদি মেশিন ক্রয় করে থাকে বা কোনো অ্যাসেট ক্রয় করে থাকে, তাহলে যখন থেকে ক্রয় করছেন তখন থেকে আমরা লিখবো, মানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাস ধরবো, আর এপ্রিল থেকে মে থেকে ডিসেম্বর পর্যন্ত 8 মাস। মানে যখন একটা নির্দিষ্ট সালের বের করতে বলবে 4 মাসে 8 মাস, 4 মাসে 8 মাস, 4 মাস 8 মাস, এভাবে আমাদের অবচয়টা নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে এটাও আপনারা পারবেন, এটা ইজি আছে, এটা দেখবেন, এটা হোমওয়ার্ক, এটা একটু দেখবেন, শুধু করে দিয়ে আছে, একটু মিলে দেখেন একটু, এটা পারবেন, এটা প্রথম দেখে করা, এটাও পারবেন। স্যাম অ্যাজ প্রিভিয়াস সলিউশন নাম্বার 14 স্যাম এটা। তারপরে এটা হচ্ছে, এটা একটু আলাদা দিছে, এটা আপনাদের এখন আসবে না, এটা দেখার দরকার নেই, এটা দেখে মাথা নষ্ট করেন না। ফেয়ার বুক ভ্যালু বলতে আমাদের বইয়ের লিখিত মূল্য, মানে একটু বুঝে দেয়, ইনভেন্টরি মানে মজুদ পণ্যর বর্তমানে আমাদের বইয়ের খাতায় লেখা আছে কত 30,000 টাকা, কিন্তু সেটা মার্কেট প্রাইস বর্তমানে যদি বাজারে বিক্রি করতে যায় 25,000 টাকা পাবো। এই বুক ভ্যালু যেটা, সেটা হচ্ছে বইয়ের লিখিত মূল্য, আর ফেয়ার ভ্যালু বলতে বর্তমান বাজার মূল্য বা ন্যায্য মূল্য। হ্যাঁ, কত 25,000 টাকা এটা দেওয়া আছে, এটা দেবার, এটা এটা একটু অন্য, এটা দেখবো না। এটা একটু আমরা দেখি, দেখুন এখানে আমাদের বলা আছে অ্যান ওল্ড মেশিন হ্যাজ বিন ডিসপোজড, মানে বিক্রয় করা। অ্যান ওল্ড মেশিন হ্যাজ ডিসপোজড ফর টাকা কত 18 লক্ষ টাকা, একটু পুরাতন মেশিন 18 লক্ষ টাকা বিক্রি করছি। ইটস কস্ট প্রাইস ওয়াজ টাকা 29 লক্ষ, যেটা হ্যাঁ, এটা যেটা কিনা মূল্য ছিল 29 লক্ষ টাকা। 29 লক্ষ টাকা। হ্যাঁ, যেটা কিনা মূল্য 29 লক্ষ টাকা ছিল, সেটা বিক্রি করছে 18 লক্ষ টাকায়। কিন্তু এই 29 লক্ষ টাকা যেটা কিনা ছিল, সেটা আমরা ব্যবহার করছি, ওই ব্যবহার করার জন্য আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন জমা করে রাখছি ওই ডিসপোজালের সময় কত 19 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা জমা করে রাখছি। বলছে গিভ দ্য জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি দিতে বলছে। তাহলে দেখুন কস্ট প্রাইস হচ্ছে কত 29 লক্ষ টাকা, সেখান থেকে অ্যাকুমুলেটেড জড়ো করে রাখছিলাম কত টাকা 19 লক্ষ টাকা। তাহলে এখন এই কস্ট প্রাইস থেকে জড়ো করার টাকা বাদ দেন, তাহলে কত থাকবে 10,000 টাকা। এই 10,000 টাকা এখন বই মূল্য, মানে 29 লক্ষ টাকাতে মেশিন কিনছিলাম, ওই মেশিন বাবদ আমরা প্রত্যেক বছর জমা করে রাখতে 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 19 লক্ষ টাকা জড়ো করে রাখছি। তাহলে এর নাম হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি করে বাদ দেবো, বাদ দিলে আমাদের আর কত, ওই ওর মূল্য থাকতেছে কত 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকার জিনিস এখন বিক্রি করছে 18 লক্ষ টাকা, তাহলে লাভ হয়েছে কত, লাভ হয়েছে না 8 লাখ টাকা লাভ হয়েছে। তাহলে এখানে লিখবো গেইন অন সেল অফ মেশিন, মেশিন বিক্রয়জনিত, মেশিন বিক্রয়জনিত লাভ। লাভ। হ্যাঁ, সেলিং প্রাইস মাইনাস বুক ভ্যালু, তাহলে কত হচ্ছে 8 লক্ষ টাকা হচ্ছে লাভ। এখানে যে জার্নালটা দেওয়া আছে এটা অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল কি হবে তাহলে, অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল হচ্ছে যে এরকম ভাবে লিখবো আমরা, এটা হচ্ছে লিখবো এরকম ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন হচ্ছে ডেবিট, সংক্ষেপে লিখলাম। তারপরে লিখবো মেশিন ক্রেডিট, তাহলে গেইন অন সেল অফ মেশিন,
gain on sale of machine credit, মানে এই জার্নাল থাকবে, জাস্ট এখানে আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা লিখতে হতো। তাহলে টাকাটা কি হবে, টাকাটা দেখুন এই ক্যাশে কত বিক্রি করলাম, 18 লক্ষ টাকা বিক্রি করছে না, এই যে ডিসপোজ করছে কত, 18 লক্ষ টাকায়। তাহলে 18 লক্ষ টাকা আমরা ক্যাশে পাচ্ছি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন জমা ছিল কত, 19 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা জমা ছিল, তাহলে এখানে লিখবো 19 লক্ষ টাকা। মেশিন আমাদের লাভ হইলো কত টাকা, 8 লক্ষ টাকা লাভ হলো মেশিনের। আর মেশিন আমাদের কত লাখ টাকার মেশিন চলে যাচ্ছে, 29 লক্ষ টাকা দিয়ে কিনা ছিল, সেই মেশিনটা আমাদের বিক্রি করছি, সেই মেশিনটা চলে যাচ্ছে। এবং যোগ বিয়োগ করে দেখুন দুই দিকে সমান, ডেবিট ক্রেডিট সমান। এটা হচ্ছে এই জার্নালটা আমরা দিব, যে যখন আমরা খেয়াল করুন, যখন আমরা লাভে মেশিন বিক্রি করব তখন জার্নালটা এরকম। আমি আপনাদের কই গেল, জার্নালের যে ইয়েটা আছে, সূত্রটা আছে ওখানে দেওয়া আছে। এখানে জার্নাল 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 কই রে বাবা, depreciation জার্নাল কি আবার দেওয়া নেই আমাদের এখানে। জার্নাল দেওয়া নেই। আচ্ছা জার্নালের তাহলে পেজটা আমি দিচ্ছি, আমি এটা অ্যাড করে নেই কেন, তো বিপদ। আচ্ছা এখানে থাকার কথা, একটা মিস্টেক হয়েছে, ওটা দেইনি, আমি দিব। অর্থাৎ আমাদের এটা করে দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি ওই পেজটা দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের লাভে হইলে আমরা এভাবে দিব, লসে হলে কি, লাভে হলে কি, এক্সচেঞ্জে করলে কি, ওটা আমাদের ওখানে জার্নাল দেওয়া আছে আর কি। জাস্ট এটাতে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা ডেবিটে লিখবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের যখন এক্সচেঞ্জ করবো মেশিন, এটা আমরা পুরাতন মেশিন বিক্রি করতেছি, বিক্রি করলে পুরাতন মেশিন বিক্রি করলে সাধারণত লাভ অথবা লস হয়। তো লাভ লস কত টাকা হলো, সে লাভ লসের উপর ভিত্তি করে আমাদের জার্নাল হবে। যদি লাভ হয় তাহলে এ এনটি এটা ফিক্সড, এই যে এই তিনটা ফিক্সড থাকবে, মানে এটা এটা এবং এ এনটি, এই তিনটা এনটি ফিক্সড। যদি লাভ হয়, গেইন হয়, তাহলে গেইন অন সেল অফ মেশিন ক্রেডিট। যদি লস হয় তাহলে জাস্ট এটা এখানে লিখবো লস অন সেল অফ মেশিন ডেবিট, এখানে লিখবো জাস্ট এই। আচ্ছা মানে লাভ হলে ক্রেডিটে, লস হলে ডেবিটে, আর এই তিনটা এন্ট্রি ফিক্সড, ক্যাশ, অ্যাকুমুলেটেড আর মেশিন, এটা ফিক্সড। কতগুলো আছে এত অঙ্ক গো। আচ্ছা এটা দেখি, এটা দেখি মানে শেষ নাকি। আচ্ছা আরো এটা সহজ আছে, এটা পারবে। এটা হচ্ছে যে 6 আসছিল, ডিপ্রিসিয়েশন শেষ করে দেবে। এটা দেখেন 18 নম্বরটা দেখুন, এটা দেখলে শেষ হয়ে যাবে। বলা আছে XYZ কোম্পানি অ্যাকোয়ার্ড এ ট্রাক জানুয়ারি 2, 2000 এত 1,07,200 টাকা, এরকম একটা অঙ্ক করছিলাম আমরা। দ্য ট্রাক হ্যাজ এস্টিমেটেড সেলস ভ্যালু এত টাকা, হ্যাঁ 4,800 টাকা, and an estimated useful life 8 years, 8 বছর। At the beginning 2020 a revised estimated show that the truck remaining useful life 6 years। ওই যে বললাম না, পরবর্তীতে একটা রিভাইজ, এটা এটা আবার কি হয়েছে, এটা আবার পুরো বিবেচনা করা হয়েছে ট্রাক কত বছর চলবে, 6 বছর চলবে, এবং সেটার সেলস ভ্যালু হচ্ছে কত, এত টাকা। এই অঙ্কটাও করা হয়েছে, কিছুক্ষণ আগে করলাম আমরা। তাহলে এটা ট্রাকের স্ট্রেট লাইন মেথডে আমাদের 2020 সালের এবং 2017 সালে অবচয় কি হবে, এটা আমাদের করা আছে। এটা আমি আর বললাম না, ঠিক আগের মতোই এটা অ্যান্সারে। যে এটা হচ্ছে এর আগে যেটা দেখলাম আমরা, এই যে এটা 10 নাম্বারটা 2015 সালে যেটা আসছিল, এটাই রিপিট করছে। 2015 সালে যেটা আসছিল সেটা রিপিট করছে হচ্ছে 2021 সালে।
2014 এই যে এটা এই ওই 10 নাম্বার যেটা ঠিক এটা 10 নাম্বার মতোই 10 নাম্বার এটা একই এটা একটু ট্রাই করবেন একই অঙ্কই খালি অ্যামাউন্টটাও একটু চেঞ্জ আছে আর এটা হচ্ছে 2019 কি বলে এই যে 6তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ছিল এটা 19 নম্বর অঙ্ক এটা ইজি আছে এটা আপনারা পারবেন মোটামুটি এই হচ্ছে আমাদের সালের অঙ্কের সলিউশন আর কি এখন আপনাদের জন্য এটা এক্সট্রা অঙ্ক নাই এক্সট্রা অঙ্ক দেওয়া হয় না এই অঙ্কগুলো যে একটু নার্চার করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন অ্যান্সার করতে পারবেন ডিপ্রেশন আজকে থেকে শেষ আমরা আগামী দিন নতুন একটা অধ্যায় ধরব মানে এটারই 17 নম্বর অঙ্কটা একটু কইরা দিয়ে অঙ্ক তো করাই আছে এখানে জাস্ট এটার হচ্ছে জার্নালের সূত্র জার্নাল যে রুলসটা আমি আপনাদের পাঠিয়ে দেব আচ্ছা জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট উইকে জি জি স্যার নেক্সট উইকে কোনটা ধরবেন স্যার নেক্সট উইক মানে পরবর্তী ক্লাসে আগামী ক্লাসে কোন চ্যাপ্টারটা মানে 2 এর কোনটা ধরবো স্যার 2 এর অ্যাডজাস্টিং এন্ট্রি ওকে জি স্যার জি জি আসসালামু আলাইকুম